আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। সো আগামীকাল যাদের তোমাদের বাংলা পরীক্ষা আছে তাদের জন্য আজকের এই চূড়ান্ত সাজেশন ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক উপকৃত হবে। সো প্রথমেই লক্ষ্য করো, এখানে তোমাদের হচ্ছে সময় 3 ঘন্টা এবং পূর্ণমান 100, অর্থাৎ 3 ঘন্টায় 100 মার্কের অ্যান্সার করতে হবে। বিশাল একটা ব্যাপার, বাট কথা হচ্ছে তোমাদেরকে পারতেই হবে। সো এইখানে তোমরা যে এই প্রশ্নটা আজকে আমরা পুরোটা সলভ করব এবং উত্তরগুলো কোথায় পাবে সেগুলো বলে দেবো। সো আমরা শুরু করতেছি, বাট তার আগে একটি কথা, যেহেতু চূড়ান্ত সাজেশন সবগুলো ক্লাস পরীক্ষার আগের রাতে পেয়ে যাবে, অর্থাৎ আজকে যারা বাংলা, আগামীকাল যাদের যে পরীক্ষা আছে সেই বিষয়ে প্রশ্ন দেওয়া হবে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাংলা প্রশ্নপত্র। সো আমরা শুরু করতেছি। প্রথমত নৈবেদিক অংশ থাকবে, মান হচ্ছে 25। এই 25-এর মধ্যে দুইটা অংশ থাকবে, একটা এক কথায় উত্তর আর একটা বহু নির্বাচনী। সো আমরা বহু নির্বাচনী আর এক কথায় উত্তরগুলো করে নেই। সো তোমাদের জন্য আমি এক্সট্রাভাবে লিখে রেখেছি উত্তরগুলো, সো সেগুলো এখন তোমাদের সামনে হাজির করতেছি। সো লক্ষ্য করো, তোমরা হয়তো এই পাশে দেখতে পাচ্ছ উত্তরগুলো কি কি হবে। সো প্রথমত যে তোমাদের বহু নির্বাচনী, সেটাতে বলা হয়েছে যে মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে, নিচে এই কোন বাক্যটাতে মানি সর্বনাম বা সম্মানিত যে সর্বনামগুলো সেগুলো ব্যবহার হয়েছে। তো দেখো, ও দাদি তোমার কি হলো, এটা কিন্তু হওয়ার কথা নয়। এরপরে মান্না সঙ্গে সঙ্গে চেঁচান, এটাও কিন্তু মানি সর্বনাম ব্যবহার হয়নি। এরপরে দেখো, তোকে কি করতে হবে, তোকে, এটা কিন্তু ভালোবাসা না, এটা মানে মানি মানে মানসম্মত না। আর দেখো ঘ নম্বরে আপনি আপনারা, এগুলো কিন্তু মানি সর্বনাম। আপনি আপনারা অর্থাৎ বয়স্ক লোকদেরকে যা যা আমরা বলি সেটা হচ্ছে মানি সর্বনাম। সো এগুলো হচ্ছে মানি সর্বনাম এই ঘ নম্বরে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উত্তর হবে ঘ নম্বর। এরপরে দুইয়ের কোনটা বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে যুদ্ধের সময়ের এক সাহসী কিশোর ছিল রাশেদ, সে যোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করতো। এখন বলা হয়েছে অনুচ্ছেদের রাশেদের সাথে তোমার পঠিত কোন চরিত্রের মিল পাওয়া যায়। সো লক্ষ্য করো, চন্দন, মান্না, দাদি, বড় ভাই। সো দুইয়ের অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ চন্দন। এই যে তোমাদের বইয়ে গল্পটা আছে এটার সাথে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তিনে বলা হয়েছে যে নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। মেঘের পর মেঘ, দেয়াল, নন্দিত নরকে, নিশিথিনী। সো তিনের অ্যান্সার হবে দেখো ক নম্বর, অর্থাৎ মেঘের পর মেঘ, এটা থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। চারে বলা হয়েছে যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি, অঘোষ ধ্বনি বা অল্পপ্রাণ ধ্বনি। সো লক্ষ্য করো, মানে অঘোষ অল্প ধ্বনি একসাথে। সো ক নম্বরে বলা হয়েছে প, খ নম্বরে বলা হয়েছে খ, গ নম্বরে বলা হয়েছে গ, ঘ নম্বরে বলা হয়েছে বর্গীয় জ। সো চারের আনসার হবে ক নম্বর, অর্থাৎ প। প হচ্ছে কিন্তু একটা অঘোষ অল্পধ্বনি, স্বরধ্বনি, সরি ব্যঞ্জন ধ্বনি, এটা তবুও ধ্বনি। এবার দেখো পাঁচে বলা হয়েছে যে কোনটি অঘোষ ধ্বনি। সো অঘোষ ধ্বনি র, ল, ক, খ, ব, ভ, দ, দ। সো পাঁচের আনসার হবে খ নম্বর, অর্থাৎ ক, খ, এগুলো কিন্তু অঘোষ ধ্বনি। ছয় বলা হয়েছে যে কারা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, পাড়ার ছেলেরা, পাকিস্তানি শাসক গোষ্ঠী, আর্মি, র্যাব। সো ছয়ের আনসার কি হবে, অবশ্যই হবে পাকিস্তানি শাসক গোষ্ঠী। তারাই কিন্তু কি করবে না, মায়ের কোলে শুয়ে গান শুনতে দেবে না, অর্থাৎ 1971 সালের কথা বলা হয়েছে। সাথে বলা হয়েছে যে নিচের কোনটিতে অনুকার ধ্বনি যোগে বিরক্ত শব্দ গঠিত হয়েছে। একটু আস্তে আস্তে চলো, এরপরে জনে জনে জিজ্ঞেস করে জানার প্রয়োজন নেই, সে মজার মজার গল্প বলছে, টুপটাপ করে বৃষ্টি পড়ছে। তো সাতের অ্যান্সার হবে ঘ নম্বর, অর্থাৎ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, এটাই হচ্ছে কিন্তু অনুকার ধ্বনি যোগে বিরক্ত শব্দ গঠিত হয়েছে এটাতে। এরপরে আটে বলা হয়েছে চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো, দেখো সাম্যবাদ, মানবতাবাদ, এরপরে মানবপ্রেম। সো আটের অ্যান্সার হবে হচ্ছে এই পাশে তো আছে ক নম্বর, অর্থাৎ 1 ও 2, সাম্যবাদ আর মানবতাবাদ। মানবপ্রেমের কথা খুব বেশি এখানে উল্লেখ পাইনি বা উল্লেখ পাইনি। এরপরে 9 বলা হয়েছে যে শব্দ দ্বিত্ব শব্দ কত প্রকার। অবশ্যই দেখো কয়ে বলা হয়েছে 2 প্রকার, 5 প্রকার, 4 প্রকার, 3 প্রকার। সো 9 এর অ্যান্সার কি হবে, ঘ নম্বর, অর্থাৎ 3 প্রকার। তাহলে শব্দ দ্বিত্ব শব্দ 3 প্রকার। এরপর 10 বলা হয়েছে কোনটি ধনাত্মক দ্বিত্বের শব্দ, ধনাত্মক দ্বিত্ব। সো লক্ষ্য করো, আমটাম, কুটকুট, ঘুম ঘুম, গরম গরম। সো 10 এর অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ কুটকুট, এটা একটা ধনাত্মক দ্বিত্বের উদাহরণ। 11 নম্বর বলা হয়েছে যে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে। সো লক্ষ্য করো, শব্দ দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। সো 11 অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ শব্দ দ্বিত্ব। ওকে, এরপর লক্ষ্য করো 12 নম্বরে বলা হয়েছে যে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলে, শব্দদ্বৈত, ক্রিয়াপদ, ধনাত্মক শব্দ, অনুকার শব্দ। সো 12-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ ধনাত্মক শব্দ। 13 নম্বর বলা হয়েছে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে কি বলে। দেখো শব্দ দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। সো এটা কিন্তু তোমরা সবাই জানো, পুনরাবৃত্ত দ্বিত্ব, অর্থাৎ বারবার যেটা রিপিট হচ্ছে সেটা হচ্ছে কি পুনরাবৃত্ত দ্বিত্ব। এরপরে লক্ষ্য করো এর পরবর্তী প্রশ্নে কি আছে,
ওকে, এর পরবর্তী প্রশ্নে হচ্ছে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা পড়ে 14 এবং 15 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো লক্ষ্য করো, উদ্দীপকে বলা হয়েছে যে গ্রামের সবাই ব্যস্ত, সবাই মিলে করিমের আদরের মেয়েকে খুঁজছে, কারণ কবিরাজ বলেছে করিমের ছোট মেয়েকে পরী তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে জঙ্গলে রেখে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে দেখে দেখে করিমের মেয়ে তার ঘরে খাটের নিচে ঘুমিয়ে আছে। পরে সবাই ভাবলো কবিরাজের কথা বিশ্বাস না করাই ভালো হতো, না করলেই হতো। ওকে, এবার এখন লক্ষ্য করো 14 নং বলা হয়েছে উদ্দীপকের ভাবটির সাথে তোমার পঠিত কোন কবিতার ভাবের মিল রয়েছে? সাম্যবাদী, এরপরে কি পণ্ডশ্রম, এরপরে কি তোমার যেখানে স্বাদ, এরপরে চিঠি বিলি। সো দেখো 14 নম্বরের অ্যান্সার কি হবে? 14 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, অর্থাৎ পণ্ডশ্রম। ওকে, এরপরে লক্ষ্য করো 15 নম্বর বলা হয়েছে কবিতা ও উদ্দীপকের মূল কথা কি? দেখো, গুজবে কান না দেওয়া, নিজে আগে ঘটনা পর্যবেক্ষণ করা, যে যা বলবে তাই বিশ্বাস করা। অবশ্যই 3 নম্বর কিন্তু কোনোভাবেই হবে না, অর্থাৎ 1 ও 2 হবে। ওকে, 1 ও 2, অর্থাৎ শুনে আমাদেরকে শুনে কান না দেওয়া, অর্থাৎ এই গুজবের যে এই গুজবগুলোতে আমরা কান দেব না। এবার লক্ষ্য করো, এই যে নিজে নিজে আগে নিজে থেকে আগে ঘটনাটা ভালোভাবে বুঝতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আর 3 নম্বরে যেটা বলা হয়েছে যে যে যা বলবে সেটাই বিশ্বাস করবে, এটা কিন্তু কখনোই ঠিক নয়। এবার লক্ষ্য করো, এখন এখানে এক কথায় উত্তর দেওয়া আছে, এখন এক কথায় উত্তর 10টা আছে, 10টাতে মোট 10 নম্বর পেয়ে যাবে, প্রতিটার উত্তর দিতে হবে। তো 16 নম্বরে বলা হয়েছে যে ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব কত কিলোমিটার? লক্ষ্য করো 2.6 কিলোমিটার। 17 নম্বরে বলা হয়েছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি? দেখো 17 নম্বরে বলা হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা, সংবাদ, পরিস্থিতি, ছবি, সাহিত্যের বিভিন্ন উপাদান, অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করে আমরা কি করি? সিদ্ধান্ত গ্রহণ করি। 18 নম্বরে বলা হয়েছে যে যুগাবতার অর্থ কি? সো দেখো 18 নম্বরের অ্যান্সার হবে বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার, তাদেরকে বলা হয় যুগাবতার। 19 নম্বরে বলা হয়েছে ভিল কি? সো 19 নম্বরের অ্যান্সার হবে ভিল হলো ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ, ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী, সো তাদেরকে ভিল বলা হয়। 20-এ বলা হয়েছে বর্ষার ভরা যৌবন কখন? সো লক্ষ্য করো, এটা হবে হচ্ছে মাসের শেষে। 21-এ বলা হয়েছে আরেক ফাল্গুন কার লেখা উপন্যাস? সো এটা হবে জহির রায়হান। 22-এ বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? সবাই জানো 1861 সালে। 23-এ বলা হয়েছে নদীতে কখন ফুল ভেসে আসে? সো সেটা হবে জোয়ারের সময়। কিসের সময়? জোয়ারের সময়। এবার 24-এ বলা হয়েছে সমস্যারিত ভিন্ন শব্দ কাকে বলে? সো দেখো, বাংলা ভাষার যে শব্দগুলোর উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন, সেগুলোকে সমচ্চারিত ভিন্ন শব্দ বলে, অর্থাৎ যেগুলোর অর্থ একই সেগুলোকে আমরা, বা একই বা সেই রকমই সেগুলোকে আমরা কি বলি? সমচ্চারিত ভিন্ন শব্দ। 25-এ বলা হয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করে? সো তিনি কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করে। সো এই হচ্ছে তোমাদের এক কথায় উত্তর সহ সকল এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। এরপরে লক্ষ্য করো রচনামূলক প্রশ্ন আছে, এখানে মোট 75 মার্ক থাকবে, বাট শ্রেণী বিভাগ থাকবে, এর মধ্যে সংক্ষিপ্ত আছে হচ্ছে 10টি, এরপরে উদ্দীপক বিহীন আছে হচ্ছে 5টি, এরপরে উদ্দীপক সহ আছে 60টি। সো বিহীন থেকে 3টা দিতে হবে, সহ থেকে 5টি দিতে হবে। ওকে, সো এই 7, 5, 10 তোমরা কোথায় পাবে এগুলো, এবং উত্তর সহ কোথায় পাবে এই একই প্রশ্নগুলো এবং উত্তরগুলো, সেগুলো এখন তোমাদেরকে আমি বলছি। বা তার আগে একটা শর্ত, সেটা হচ্ছে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির বাংলা গাইডে থাকতে হবে। সো দেখো, প্রথমেই তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো কোথায় পাবে তোমাদের এই 10টি প্রশ্নের উত্তর। প্রথমে 1 নম্বরটা পাবে তোমাদের এই চূড়ান্ত প্রস্তুতির গাইডের 5 পৃষ্ঠার 3 নং। 2 নম্বরটা পাবে 11 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা। এরপরে 14 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা হচ্ছে 3 নং। এরপরে 21 পৃষ্ঠার 4 নং প্রশ্নটা হচ্ছে 4 নং। আর 28 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা হচ্ছে 5 নং। এরপর আসে 6 নং প্রশ্নে কি আছে? সো লক্ষ্য করো 6 নং প্রশ্নে আছে কিন্তু 32 পৃষ্ঠার 5 নং, অর্থাৎ তোমাদের চূড়ান্ত প্রস্তুতির যে লেকচার গাইডটা আছে সেটার 32 পৃষ্ঠার 5 নং এ দেখবা 6 নং সংক্ষিপ্ত প্রশ্নটা পেয়ে যাবে। এরপরে 7 নং সংক্ষিপ্তটা কোথায় পাবে? তোমাদের 40 পৃষ্ঠার 3 নং। এরপরে 8 নম্বরটা পাবে 47 পৃষ্ঠার 1 নং। 9 নম্বরটা পাবে 54 পৃষ্ঠার 4 নং। 10 নম্বরটা পাবে 73 পেজের 9 নং। ওকে, এরপর লক্ষ্য করে এরপরে আছে হচ্ছে রচনামূলক দৃশ্যপট বিহীন। সো দৃশ্যপট বিহীন তোমাদের কয়টি থাকবে? 5টি থেকে 3টি দিতে হবে। সো 5টি তোমরা কোথায় পাবে? এই 5টি পাবে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষার জন্য যে বাংলা বিষয়টি রয়েছে সেইটাতে ঢোকার পরে 6 পৃষ্ঠার 1 নং প্রশ্ন যেটা আছে সেটা দেখে নিবা। এরপরে 12 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা দেখে নিবা। এরপরে হচ্ছে 18 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা দেখে নিবা। এরপরে 17 পৃষ্ঠার 1 নং প্রশ্নটা দেখে নিবা এবং 64 পৃষ্ঠার 6 নং প্রশ্নটা দেখে নিবা। এগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন। এরপরে আসি দৃশ্যপট নির্ভর কোথায় পাবে? দৃশ্যপট নির্ভর কিন্তু তোমাদের থাকবে হচ্ছে এখানে মোট 60টি। সো 60টি কোথায় পাবে? দেখো, প্রথম সেটি পাবে তোমরা 67 পৃষ্ঠার 3 নং এ, এরপরে
76 পৃষ্ঠার 4 নঙে, তারপরেরটা 76 পৃষ্ঠার 3 নঙে, এরপরে 57 পৃষ্ঠার 2 নঙে, 52 পৃষ্ঠার 2 নঙে, 45 পৃষ্ঠার 1 নঙে এবং সর্বশেষ যে রচনামূলকের মধ্যে দেশের উপর নির্ভর আছে 22 নম্বর, সেইটা পাবে তোমরা 38 পৃষ্ঠার 1 নঙে। আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের লেকচার গাইডে খুঁজে পেয়েছো। দেখা হচ্ছে নেক্সট যে ভিডিওটা, অর্থাৎ নেক্সটের যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি হবে, বার্ষিক পরীক্ষার যে বিষয়টি থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সাজেশন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।